হ্যালো, গুড মর্নিং। লাস্ট ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তির কার্য পড়েছি এবং ক্ষমতা পড়েছি এবং হচ্ছে যে আহ, শক্তির গতিশক্তির ক্যালকুলেশনটা করেছিলাম। এম ভরে কোনো বস্তু যদি ভি বেগে যায় তাহলে তার গতিশক্তির পরিমাপ হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। আজকে আমরা স্থিতিশক্তি নিয়ে পড়ব। আজকে আমাদের স্টাডির বিষয় হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বলতে কোনো একটা বস্তু তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে সেটাকে আমরা কি বলছি, ওই বস্তুর স্থিতিশক্তি, যার জন্যে ওই বস্তুটা ওই স্থিতিশক্তির জন্য বস্তুটা কিছু পরিমাণ কার্য করতে সক্ষম হয়। তো এখানে দেখো আমরা বলছি যে কোনো একটা বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য, অর্থাৎ এই অবস্থান বা আকৃতিকে একসাথে আমরা কি বলছি, অবস্থা পরিবর্তনের জন্য। তো অবস্থা, কোনো একটা বস্তুর আমরা যে অবস্থা পরিবর্তন ধরবো, তো অবস্থা পরিবর্তন মিন্স কোনো একটা অবস্থাকে আমাদের ওই বস্তুর স্ট্যান্ডার্ড অবস্থা ধরে নিতে হবে যে এটা তার স্ট্যান্ডার্ড অবস্থা, এখান থেকে বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আকৃতি বা অবস্থানের পরিবর্তন হচ্ছে। সেই যে একটা আমরা স্ট্যান্ডার্ড অবস্থাকে ধরে নিচ্ছি, এটাকে আবার বলা হয় জিরো স্টেট অফ দি বডি। যেমন আর্থ সারফেসকে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা যদি বলি, তো আর্থ সারফেসটা হচ্ছে বস্তুর জিরো স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেট। কারণ আর্থ সারফেস সাপেক্ষে উপর দিকে গেলে আমরা জানি অভিকর্ষীয় শক্তি লাভ করে, নিচ দিকে গেলেও অভিকর্ষীয় স্থিতিশক্তি লাভ করে কোনো বস্তু। অর্থাৎ কোনো একটা বস্তুর যে জিরো স্টেট, এটার সাপেক্ষে তার যে কোনো অবস্থাকে, অর্থাৎ আকৃতি বা অবস্থানকে তার আমরা বিশেষ অবস্থা বলবো। অর্থাৎ তার স্ট্যান্ডার্ড স্টেট থেকে যে কোনো বিশেষ অবস্থার জন্য সে স্থিতিশক্তি লাভ করবে। যেমন স্প্রিং স্বাভাবিক অবস্থায় যখন আছে তখন তার হচ্ছে সেটা স্ট্যান্ডার্ড বা জিরো স্টেট। সেখান থেকে যদি আমরা তাকে সংকুচিত করি তাহলেও সে স্থিতিশক্তি লাভ করবে, এবং সেখান থেকে যদি আমরা প্রসারিত করি তাহলেও সে স্থিতিশক্তি লাভ করবে। আবার কোন একটা বস্তু ধরো আর্থ সারফেসের উপরে আছে, তাহলে আর্থ সারফেসটা হচ্ছে তার জিরো স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেট। তো এখান থেকে উপর দিকে যদি যায় তাহলেও সে স্থিতিশক্তি লাভ করবে, নিচ দিকে যদি যায় তাহলেও স্থিতিশক্তি লাভ করবে। তো তীর ধনুক যখন চালাচ্ছি তখন তীর ধনুকে যেটা ন্যাচারালি যেটা থাকে, স্বাভাবিক অবস্থায় যেটা থাকে, সেটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড স্টেট বা জিরো স্টেট। সেখান থেকে তীর ধনুকটাকে যখন আমরা এইভাবে টানছি তখন যে বিশেষ অবস্থা লাভ করছে এবং বিশেষ অবস্থা লাভের জন্য স্থিতিশক্তি গেইন করছে এবং সেই স্থিতিশক্তির জন্য চলে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা বস্তু স্থিতিশক্তি লাভ করে কখন, তার স্ট্যান্ডার্ড বা জিরো স্টেট থেকে যে কোনো তার বিশেষ অবস্থায় যখন ফিরে যায়, বিশেষ অবস্থায় যখন যায়, সেই বিশেষ অবস্থায় যাওয়ার সময় সে স্থিতিশক্তি লাভ করছে, কিছু পরিমাণ কার্য করছে, সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত থাকছে। এবং কি ওই বিশেষ অবস্থা থেকে বস্তুটা আবার তার জিরো স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেটে ফিরে আসতে চাইছে, তখন সে যে পরিমাণ স্থিতিশক্তি লাভ করেছিল সেই স্থিতিশক্তিটা কী করবে, আবার কার্যে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা স্থিতিশক্তিটা ক্যালকুলেশন করব কীভাবে বস্তুর না তার জিরো স্টেট থেকে বিশেষ অবস্থা যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করেছিল, যেটা বলের বিরুদ্ধে নিশ্চয়ই কার্য করেছিল, যেটা তার মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত ছিল, আবার যখন সে ফিরে আসবে তখন সেটা কার্যে রূপান্তরিত হবে। অর্থাৎ কার্যর পরিমাপটাই হচ্ছে স্থিতিশক্তির পরিমাপ। আর কোনো একটা বস্তু তাহলে স্থিতিশক্তি লাভ করছে ঠিক আছে, কিন্তু স্থিতিশক্তি কখন তৈরি হবে না, দেখো না কোনো একটা বস্তু যে কোনো অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালের বিরুদ্ধে যখন কার্য করে, যে কোনো বস্তু যখন কোনো অ্যাট্রাকটিভ পোটেনশিয়ালের বিরুদ্ধে, সরি, যে কোনো বস্তু যখন কোনো অ্যাট্রাকটিভ ফোর্সের বিরুদ্ধে কার্য করছে, সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত থাকছে। কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ওই যে বললাম অভিকর্ষীয় স্থিতিশক্তি, না আর সারফেস সাপেক্ষে যখন আমরা বস্তুকে উপর দিকে তুলছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কার্য করছে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তখন কুলম্ব ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, তার এগেনস্টে ইলেকট্রনটা ঘুরছে, যার জন্য আমরা ইলেকট্রনেরও হচ্ছে যে অ্যাটমের ভিতরে ইলেকট্রনেরও স্থিতিশক্তি পাই। অর্থাৎ অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল যেখানেই সেইখানেই স্থিতিশক্তি থাকবে। তা আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তা অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা ক্যালকুলেশন করবো কোনো বস্তুর। অভিকর্ষীয় স্থিতিশক্তি, ধরো তাহলে আর্থ সারফেসটা হচ্ছে জিরো স্টেট অফ দি বডি,
তাহলে স্ট্যান্ডার্ড স্টেট ও জিরো স্টেটে কোনো একটা এম ভরের বস্তু আছে, এম মাসের কোনো বস্তু আছে, তাহলে নিচের দিকে কী কাজ করছে না এমজি ফোর্স কাজ করছে। তাহলে এই বস্তুটাকে যদি উপরে তুলতে হয়, পৃথিবী বস্তুটাকে নিজের দিকে এমজি বল দ্বারা টেনে রাখছে, তাহলে বস্তুটাকে যদি উপরে তুলতে হয় মিনিমাম কত বল দিতে হবে না এমজি সমান বাধা বল দিয়ে বস্তুটাকে উপরের দিকে তুলতে হবে। অর্থাৎ আমরা যদি বস্তুটাকে উপরে তুলতে চাই তাহলে এমজি বাধা বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে উপরে নিয়ে যেতে হবে। অর্থাৎ ধর আমরা এই উচ্চতায় তুলছি, তাহলে কত বল প্রয়োগ করে না এমজি বাধা বলের বিরুদ্ধে, অর্থাৎ এই উচ্চতায় তোলার জন্য কৃতকার্য কত? এটা অবশ্যই বস্তুর উপর কৃতকার্য, কারণ বাধা বলের বিরুদ্ধে কোনো এক্সটার্নাল এজেন্ট বস্তুটাকে উপরে নিয়ে যাচ্ছে। তাহলে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এখানে বল কোনটা না এমজি, এমজি বাধা বলের বিরুদ্ধে আমরা সরাচ্ছি, ইন্টু সরণ কোনটা না এইচ উচ্চতায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ এমজি এইচ। এই যে এমজি এইচ বল কার্যটা আমরা বস্তুর উপরে করলাম, এই কার্যটা কি করছে বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত থাকছে। তাহলে এটাকে আমরা কি বলছি, অতএব ভূমি সাপেক্ষে এইচ উচ্চতায় বস্তুর মধ্যে স্থিতিশক্তি কত, বস্তুর মধ্যে স্থিতিশক্তি সমান সমান এমজিএইচ। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট গাণিতিক রূপ, ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। স্থিতিশক্তির ইকুয়েশন অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা, নাকি যে ভূমি সাপেক্ষে যে কোনো বস্তু যদি এইচ উচ্চতায় থাকে তাহলে বস্তুটার স্থিতিশক্তি কত এমজিএইচ। এরপরে বস্তুটাকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিই তখন কি হয়, বস্তুটা আবার ভূমির দিকে পড়তে থাকে। কেন পড়তে থাকে না, যখন এইচ উচ্চতায় ছিল তখন এমজিএইচ স্থিতিশক্তি ছিল, সেই স্থিতিশক্তিটা যেহেতু ছিল সে কার্য করতে চাইবে এবং সে কি নিচে পড়ছে, এবং যতটা তার স্থিতিশক্তি ছিল সমান পরিমাণ কার্য করে সে ভূমিতে পৌঁছাবে। বুঝতে গেছেন? অর্থাৎ দেখো যে কোনো বস্তু সবসময় কি চাই, যে কোনো বস্তু সবসময় চাই তার মধ্যে স্থিতিশক্তি কম করুক। যেমন তোমাদের যদি আমরা বলি সাইকেল উল্টে যাচ্ছে কেন, ঠিক নয়? তাহলে সাইকেল উল্টে যায় কেন না, সাইকেল যখন পৃথিবীর সাপেক্ষে উপরে আছে তখন তার মধ্যে স্থিতিশক্তি আছে, পৃথিবীর সাপেক্ষে উচ্চতায় যখন আছে। এবারে তাহলে স্থিতিশক্তি যখনই যে কোনো বস্তুর মধ্যে স্থিতিশক্তি যখনই তৈরি হবে তখনই তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। কোনো একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি মিনস অস্থিরতা তৈরি হওয়া। সব বস্তুই চাই এই জন্যে তার মধ্যে যাতে স্থিতিশক্তি সবচেয়ে কম হয়। যে কোনো বস্তু সবসময় চাই যে কোনো কিছু তার মধ্যে যেন স্থিতিশক্তি সবসময় মিনিমাম হয়, ঠিক আছে? এই জন্য যদি আমরা বলি যে সাইকেলটা পড়ে গেল কেন না, স্থিতিশক্তি মিনিমাম করার জন্য আর্থ সারফেসে চলে এসেছে, তাহলে আর্থ সে একটা স্টেবল কন্ডিশনে চলে এসেছে। যদি বলি যে নদীর জল গড়িয়ে গড়িয়ে নামছে কেন না, নদীর জল গড়িয়ে নামছে কেন না, যখন পাহাড়ের উপরে আছে তখন ভূমি সাপেক্ষে এম ভরের জলের একটা স্থিতিশক্তি তৈরি হয়েছে, তার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, কি চাইবে সে তার মধ্যে স্থিতিশক্তি মিনিমাম করতে, সেই জন্য কী করছে না গড়িয়ে নিচে নেমে আসছে। যখন আমরা একটা দম দেওয়া ঘড়িতে একটা স্প্রিংকে গুটিয়ে দিচ্ছি আমরা, তাহলে যখন গুটিয়ে দিয়ে আমরা সংকুচিত করছি, সংকুচিত হওয়ার জন্য তার আকৃতির পরিবর্তন হয়েছে, আকৃতি পরিবর্তন মানে তার মধ্যে স্থিতিশক্তি তৈরি হয়েছে। আর যখনই স্থিতিশক্তি তৈরি হবে আমরা জানি তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, অস্থিরতার জন্য কার্য করতে চাইবে, তার মধ্যে শক্তি এসেছে মানেই কার্য করতে চাইবে এবং তার স্থিতিশক্তিকে মিনিমাম করতে চাইবে। এই জন্য দম দেওয়া ঘড়িতে আমরা সকালে রাত 12টার সময় দম দিয়ে দিলাম, সারা দিন কি হবে একটু একটু করে স্প্রিংটা কার্য করবে ওই স্থিতিশক্তির জন্য এবং ঘড়ি চলতে থাকবে। বুঝছেন? তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ। এখন দেখো যে অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। কেন? তার অবস্থানটার উপর শুধুমাত্র অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্ভর করে। একটা এক্সাম্পল, যেমন ধর একটা নততলের উপর আমরা কোনো বস্তু রেখেছি, অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়, পথের উপর নির্ভরশীল নয়। ধরো যে কোনো একটা ইনস্ট্যান্ট কন্ডিশন আমরা ধরলাম যে এখানে এম ভরের বস্তুটা আছে, এখানে এমজি বল কাজ করছে,
তাহলে তো নততলের কন্ডিশন জানি যে এদিকে এটা যদি থিটা হয় এদিকে কাজ করে mg sin থিটা, আর হচ্ছে এদিকে mg cos থিটা। তাহলে বস্তুটা নিচের দিকে নামছে কোন বলটার জন্য, না mg sin থিটার জন্য। এটা আমরা ধরে নিলাম এ বি সি। আর নততলের হাইটটা কত, এই, বুঝা গেছে? তাহলে আমরা যদি বলি বস্তুটা কতটা কার্য করছে, না mg sin থিটা বলটার জন্য বস্তুটা সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছে, তাহলে কোন বলের জন্য বস্তুটা কার্য করবে, না mg sin থিটা বলটার জন্য বস্তুটা কার্য করবে। তাহলে নততলের উপরে থাকা বস্তুর, নততলের উপরে থাকা বস্তুর কৃতকার্য সমান কত হবে, না বল ইন্টু সরণ হচ্ছে বল এখানে mg sin থিটা ইন্টু সরণ কত এসি, এসি, তাই তো এই পাঁচটা। আবার এটা জাস্ট আমি একটু সাজিয়ে যদি লিখি, দেখো mg ইন্টু এসি সাইন থিটা লিখলাম, mg ইন্টু এসি সাইন থিটা। তো এসি সাইন থিটা মিনস দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলার একটা ট্রায়াঙ্গেল, যার এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে দেখো আমরা যদি লম্ব বাই অতি করি, মানে এইচ বাই এসি সমান হচ্ছে সাইন থিটা, আর এইচ ইজ ইকুয়াল টু দেখো এসি সাইন থিটা, ঠিক না? এইচ ইজ ইকুয়াল টু এসি সাইন থিটা। তাহলে এসি সাইন থিটা থেকে এইচ বসিয়ে দাও, অর্থাৎ এম জি এইচ। তাহলে সেই জন্য আমরা বলছি অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। দেখো নততলের উপরেও যখন বস্তুটা আসছে, যদি সে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আমরা নিয়ে যাই বস্তুটাকে, তাহলে তার মোট স্থিতিশক্তির পরিমাণ কত হচ্ছে এমজিএইচ, কারণ শুধুমাত্র উচ্চতার উপরে নির্ভর করছে, সে কোন পথে যাচ্ছে তার উপর নির্ভরশীল নয় যে তার স্থিতিশক্তি কত হবে। বুঝে গেছে? নেক্সট কন্ডিশন, যে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি, নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি। আমরা যে স্ট্যান্ডার্ড স্টেটটা ধরছি বস্তুর, সেই স্ট্যান্ডার্ড স্টেটটা অবশ্যই কোন একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে বা রেফারেন্স প্লেনের রেসপেক্টে, একটা নির্দেশ তলের সাপেক্ষে। যেমন একটা বস্তুর আমাদের জিরো স্টেট হচ্ছে আর্থ সারফেসটা, তো আর্থ সারফেসটাকে আমরা কি বলবো, তার রেফারেন্স প্লেস বা নির্দেশ তল। তো নির্দেশ তল সাপেক্ষে বস্তুটা যদি নিচের দিকে যায়, অর্থাৎ ভূগর্ভের নিচের দিকে যায়, মানে ভূমির গভীরে যায়, তাহলে আমরা কি বলবো, স্থিতিশক্তি ঋণাত্মক। কারণ যখন উপর দিকে যাচ্ছে তখন স্থিতিশক্তি ধনাত্মক, যখন আর্থ সারফেসে আছে তখন ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী স্থিতিশক্তি হচ্ছে জিরো, এইচটা জিরো বলে। বাট যখন হচ্ছে যে ভূমি সাপেক্ষে নিচের দিকে যাচ্ছে তখন হাইটটা হচ্ছে নেগেটিভ আর রেফারেন্স প্লেনের রেসপেক্টে, তাহলে আমরা কি বলবো যে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। হয়েছে? নেক্সট, তাহলে আমাদের আর কি আছে, না স্প্রিংয়ের ক্যালকুলেশনটা আছে। তাহলে একটা স্প্রিংকে যখন আমরা সংকুচিত করছি বা হচ্ছে যে প্রসারিত করছি, সেই স্প্রিংটার স্থিতিশক্তি কত হবে, সংকুচিত করলে স্প্রিংয়ের মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত থাকছে, বা হচ্ছে প্রসারিত করলে স্প্রিংয়ের মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত হবে। দুটোই দেখো হচ্ছে যে একটা বাধা বলের বিরুদ্ধে কার্য হবে। যদি সংকুচিত করতে চাই তাও স্প্রিং বাধা দিচ্ছে, যদি প্রসারিত করতে চাই তাও হচ্ছে যে স্প্রিং বাধা দিচ্ছে। তাহলে দুটোই যে কোনো একটা কন্ডিশন করলেই হচ্ছে স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি, স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তির পরিমাপ হয়েছে, স্থিতিশক্তির মধ্যে পরিমাপ। ধরো একটা স্প্রিং তার জিরো স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, তারপর থেকে বিশেষ অবস্থায় যাচ্ছে। আগেই বলেছি বিশেষ অবস্থা মানে হচ্ছে হয় যেটাকে আমরা জিরো স্টেট ধরছি তার থেকে যে কোনো একটা বিকৃত অবস্থা, সেটা সংকুচিত হতে পারে বা প্রসারিত হতে পারে। তাহলে একটা স্প্রিং যদি সাপোজ আমরা ধরলাম যে জিরো স্টেটের সময় দৈর্ঘ্য ছিল, একটা স্প্রিং জিরো স্টেটের সময় দৈর্ঘ্য ছিল x1, তাই তো আমরা কি করেছি, বল প্রয়োগ করে জাস্ট একটুখানি দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম, তাহলে দৈর্ঘ্য বেড়ে কত হয়েছে x2, বেড়ে হয়েছে x2।
তাহলে স্প্রিংয়ের প্রসারণ কত হবে? স্প্রিংয়ের প্রসারণ হবে সমান x2 মাইনাস x1, এটাকে আমরা x বলছি, জাস্ট x সমান হচ্ছে যে x2 মাইনাস x1। তাহলে হুকস ল থেকে আমরা জানি যে স্প্রিংয়ের হচ্ছে যে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হচ্ছে সরণের সাথে সমানুপাতিক, বা স্প্রিংয়ের হচ্ছে প্রত্যানয়ক বল, যেটা স্প্রিংয়ের যেটা বাধা বল সেটা হচ্ছে প্রযুক্ত তোমার সরণের সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, একটা নেগেটিভ এক্স থাকে আমরা জানি, আগেই পড়েছি, আর ইফ ইজিক্যাল টু কী হয় মাইনাস অফ কে, যেখানে এই কেটা আমাদের কী ছিল, কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিংয়ের বল ধ্রুবক, তাই তো। বল ধ্রুবকের মান যত বেশি হয় তত হচ্ছে যে বেশি সরণ ঘটাতে বেশি বল প্রয়োগ করতে হয়, বল ধ্রুবকের মান যত কম হয় সরণ ঘটাতে তত কম বল প্রয়োগ করতে হয়। দেখো আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আছে। তাহলে এক্স সমান কে এক্স, তাহলে যদি আমরা ইন মড ফর্মে লিখি তাহলে হচ্ছে এফ ইজিক্যাল টু শুধু কে এক্স, যদি মড ভ্যালুতে লিখি। এখানে নেগেটিভ সাইনটার সিগনিফিকেন্স কী ছিল না, দেখো যে আমরা যখন স্প্রিংটাকে এইদিকে টানার চেষ্টা করছি তখন স্প্রিং বাধা দিচ্ছে, বাধা বলটা কোন দিকে, এই দিকে, অর্থাৎ এফটা যেদিকে সরণটা ঠিক তার বিপরীত দিকে, এই জন্য কি হচ্ছে না আমরা নেগেটিভ সাইনটা দিচ্ছি। তাহলে বলো যে যখন স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ছিল তখন প্রযুক্ত বল কত, না জিরো। যখন স্প্রিংটা জিরো স্টেটে ছিল প্রযুক্ত বল জিরো। আমরা একটু আগে পড়লাম যে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ দেখো এক্সটা আস্তে আস্তে যত বাড়ছে, এক্সটা আবার কি ছিল ভুলে যাবে না, হলে এক্স ইজিক্যাল টু x1 মাইনাস x2। তাহলে এক্সটা যত আস্তে আস্তে বাড়বে তত এখানে বলটা আমাদের বাড়াতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারালি ভাবলেই হয় আমাদের। অর্থাৎ যে সবসময় কনস্ট্যান্ট এফ ফোর্স দিয়ে আমরা স্প্রিংটাকে সরাচ্ছি না, যত আস্তে আস্তে সরণটা বাড়াবো তত প্রযুক্ত বলের মানটা আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। সেই জন্য বলটা ধ্রুবক নয় যেহেতু, সেই জন্য আমরা কি করছি, প্রাথমিক অবস্থান আর স্প্রিংয়ের অন্তিম অবস্থানের সাপেক্ষে গড় বলটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব, বুঝতে পেরেছেন। তাহলে যখন জিরো, যখন হচ্ছে সরণ জিরো তখন প্রযুক্ত বল জিরো, যখন ম্যাক্সিমাম সরণ হচ্ছে তখন প্রযুক্ত বলটা আমরা নিয়েছি এফ ইজিক্যাল টু কত, কে এক্স। তাহলে তোমার স্প্রিংয়ের উপর গড় বল কত না, 0 প্লাস কে এক্স বাই 2 সমান হচ্ছে যে হাফ অফ কে এক্স হয়েছে। তাহলে এই সরণটা ঘটাতে কৃতকার্য কত করতে হলো, সরণটা ঘটাতে কৃতকার্য সমান, সরণের জন্য কৃতকার্য সমান কত হবে না, বল ইন্টু গড় বল ইন্টু সরণ, গড় বল ইন্টু সরণ। তাহলে গড় বল হচ্ছে হাফ অফ কে এক্স ইন্টু সরণ কত হচ্ছে এক্স, তাহলে হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। তাহলে যখন আমরা স্প্রিংকে সরণ ঘটানোর চেষ্টা করছি, সরানোর মানে প্রসারিত করার চেষ্টা করছি, স্প্রিং বাধা দিচ্ছে, বাধা বলের বিরুদ্ধে আমরা কার্য করছি স্প্রিংয়ের উপরে, সেই কার্যটা শক্তি আকারে সঞ্চিত থাকছে, যেটা হচ্ছে স্থিতিশক্তি। অর্থাৎ স্প্রিংকে, কোনো একটা স্প্রিংকে যদি আমরা তার জিরো স্টেট বা স্ট্যান্ডার্ড স্টেট থেকে এক্স প্রসারিত বা সংকুচিত করি, তাহলে স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তির পরিমাণ কত, হাফ অফ কে এক্স স্কোয়ার হয়েছে। নেক্সট তাহলে স্থিতিশক্তি এইখান অবধি থাক, নেক্সট ক্লাস আমরা বাকিটা পড়বো, কেমন।